আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আপনারা আইনজীবী তাজুল ইসলামকে নিশ্চয়ই চেনেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অবৈধ চিফ প্রসিকিউটর। এই আগস্টে সরকারকে জোরপূর্বক উৎখাতের পরে এই যে 71 সালের যুদ্ধ অপরাধের বিচারের জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল, সেটিকে অত্যন্ত বেআইনি অধ্যাদেশের মাধ্যমে অনেক কিছু অদল বদল করে সেখানে এখন তথাকথিত জুলাই আগস্টের গুম হত্যা অনেক কিছুর বিচার ইনক্লুড করেছে দেখলাম। তো সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিজেকে দাবি করেন, ঘোষণা করেছেন, অবৈধ সরকার তাকে নিয়োগ দিয়েছেন সেই তাজুল ইসলাম, যে মূলত 71-এর যুদ্ধ অপরাধীদের প্রধান কৌশলী হিসেবে ফাইট করেছে। সো সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকেও তার কিন্তু বর্তমান চিফ প্রসিকিউটর হওয়ার কোনো নৈতিক সুযোগ নেই। তারপরেও তিনি জোর করে এই চিফ প্রসিকিউটর হয়েছেন, এবং আপনারা জানেন যে আইনের নামে, এই ট্রাইব্যুনালের নামে কি রকমের তামাশা চলছে। এবং তিনি যখন তখন মিডিয়ায় আসতেছেন, মিডিয়ায় একজন আইনজীবী হিসেবে কথা না বলে অনেকটা জামাতের মুখপাত্র হিসেবে এবং রাজনৈতিক গোপন অভিলাষ চরিতার্থ করার জন্য তিনি মিডিয়ায় নানা রকমের কথাবার্তা বলছেন, এবং ইতিমধ্যেই তিনি যথেষ্ট বিতর্ক সৃষ্টি করেছেন। এই প্রেক্ষিতে তাকে সম্প্রতি সেনা সদরে ডেকে নিয়ে একজন মেজর জেনারেল পর্যায়ের কর্মকর্তা তাকে রীতিমতো শাসিয়েছেন। তাকে বলা হয়েছে যে আপনি আইনের লোক, আইনের একটি কাজে নিয়োজিত, সেটি বাদ দিয়ে আপনি যে কাজগুলো করছেন তাতে মনে হচ্ছে আইনের চাইতে আপনার রাজনৈতিক উদ্দেশ্যটা বোধহয় মুখ্য। এবং পুরো সময়টা আহ, আহ, এই তাজুল ইসলামকে বেশ ভীত সন্ত্রস্ত রাখছিল, এবং তিনি মোটামুটি চুপচাপ বসেই ছিলেন, তার পক্ষে বলবার মতো তেমন কিছু ছিল না। এই যে আহ, ট্রাইব্যুনালের যে সাক্ষী আদায় করা হচ্ছে, এর ব্যাপারেও আমাদের কাছে কিছু তথ্য এসেছে। এই জামাত শিবিরের এই নেতা তাজুল ইসলাম, তিনি ছাত্র জীবনে শিবির করতেন, পরবর্তীতে জামাতের রাজনীতির সাথে জড়িত। এই তাজুল ইসলাম এই প্রত্যেকটা সাক্ষীকে নানা রকমের, যারা যারা গ্রেপ্তার হয়েছে কিংবা যাদের সাক্ষী দিতে নেওয়া হয়েছে, প্রত্যেককে নানা রকমের ভয় ভীতি দেখিয়ে সাক্ষী আদায় করছেন। এবং খুবই অ্যালার্মিং একটা খবর আমি পেয়েছি। একজন আসামি বর্তমানে কারাবন্দী, তাকে এই জিজ্ঞাসাবাদের ঘরে নিয়ে যেয়ে তার স্ত্রী এবং তার সন্তানদেরকেও ডাকানো হয়েছিল, এবং স্ত্রী এবং সন্তানদের সামনে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ওই আসামিকে হাজির করে বলেছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে যদি সাক্ষী না দিস, তাহলে তোর এই বাচ্চাদের এবং বউকে দেখায় বলা হয়েছিল যে এদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। তো এরকম একটা অবস্থায়, সম্পূর্ণ নগ্ন অবস্থায় নিজের বাচ্চাদের সামনে, সেইখানে জিজ্ঞাসাবাদে পরে তাকে ফোর্সফুলি তাকে দিয়ে বলানো হয়েছে যে শেখ হাসিনার নির্দেশেই সে করেছে। এবং তার কর্মকাণ্ডে বিরক্ত হয়ে দেশবাসী শুধু না, সেনা সদরে তাকে ডাকিয়ে নেওয়া হয়েছিল এবং তাকে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে যে সে যেন আইনের এই বিষয়টি নিয়ে রাজনীতি করার অপচেষ্টা না করে, এবং সে যদি ফার্দার এই কাজগুলো করে তাহলে তার পরিণতি ভালো হবে না। আগামীকাল আরেকটা বিচারের রায় হবে নাকি, সেটা নিয়ে কি আপনি খুব চিন্তিত? চিন্তার কোনো কারণ নেই। এসব বিচারের রায় কি আসে? মৃত্যুদণ্ড, ফাঁসি, যাবজ্জীবন, 21 বছর, 41 বছর, 51 বছর, এগুলা নিয়ে কোনো ডোন্ট কেয়ার। উই ডোন্ট কেয়ার, কারণ আমাদের নেত্রী ডোন্ট কেয়ার, সুতরাং আমরাও ডোন্ট কেয়ার। ঘটনাটা আপনারা আজকে মনে হয় কিছু কিছু পত্রিকায় এসেছে, আপনারা জানেন হয়তো, আর যদি না জানেন তাহলে আমি একটু বলছি আপনাদেরকে। যেমন রাজধানীর হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য। আর পত্রিকাতে যেটা লিখেছে যে রাজধানীর গুলশানের একটা অভিজাত হোটেলে থেকে আহমেদ খান 38 নামে এক পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার তিনি
হোটেলের কক্ষে মৃত পাওয়া গেছে, সবাই বলছে যে এখন হার্ট অ্যাটাক। এদিকে তার বড় ভাই এসে পৌঁছাইছে, পাকিস্তান এমবেসি তো লাগছেই এই এই লাশ নেওয়ার জন্য। এবং এখানে বলা হচ্ছে যে কর্ণফুলী ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি টেক্সটাইল মিলের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন এই ভদ্রলোক। আসেন এবার বলি, টেকনিশিয়ান, একজন টেকনিশিয়ান গুলশানের 5 স্টার হোটেলে কিভাবে ওঠে আপনি চিন্তা করতে পারেন? একটা টেক্সটাইল মিলের জিএমও 5 স্টার হোটেলে উঠতে পারে না, আর সেখানে তো একজন টেকনিশিয়ান। ওনার বেতন কত, কেন উঠছেন? এগুলো হচ্ছে যে ভুয়া কথা। যে টেকনিশিয়ান, বাংলাদেশ ভিসাও দিয়েছে, উনি এসেছেন, আর বাংলাদেশে এসেছেন উনি আজকে না, এটা উনি এসেছেন এই বছরের আগস্ট মাসের দিকে। এতদিন চিটং, কক্সবাজার, তার বিভিন্ন বর্ডার এরিয়া ঘুরেছেন। উনি ছিলেন যে অরিজিনালি পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন কর্মকর্তা, এবং ওনাকে আলহামদুলিল্লাহ চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছেন গত মঙ্গলবারে রাতে। সেম ঘটনা, এর আগে বলেছিলাম ওই যে 17 জন মারা গিয়েছিল, তাদের মধ্যে অনেকের লাশও খুঁজে পায়নি, ওরা কিছু কিছু পেয়েছে যেগুলো কারো কাছে আনে নাই। সেই ধরনের ওনার অবস্থা। এর ভিতরে আপনার মনে হয় আরেকটা জিনিস কারো কারো খেয়াল করতে পারছেন কিনা দেখেন, আজ থেকে 1 সপ্তাহ আগে, 6-7 দিন আগে, কুমিল্লায় ইন্ডিয়ান বর্ডারের মধ্যে আর্মি গিয়ে একটা বাড়িতে রেড করে, মনে আছে? আসলে ওই জায়গাটাতে তার আগের দিন রাতেই ওখান থেকে 11 জনকে উঠাই নিয়ে যায় কোনো একটা গোয়েন্দা সংস্থার লোক, বাংলাদেশি না, বাইরের কোনো একটা গোয়েন্দা সংস্থার লোকজন ওখান থেকে 11 জনকে ধরে নিয়ে যায়, যার মধ্যে ছিল 9 জন পাকিস্তানি এবং 3 জন বাংলাদেশি। সব 3 জন যে বাংলাদেশি ছিল এরা সব হিজবুত তাহিরির লোকজন, জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহিরির লোক 3 জন, আর 9 জন সে পাকিস্তানি। এবং ওরা নিয়ে যাওয়ার সময় ওখান থেকে বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্রশস্ত্র যা ছিল তা যাতে বাংলাদেশ সেনাবাহিনী নেয়, এই জন্যই ভোরবেলা, ভোরবেলা বলতে এটা 6:30 বা 7টার দিকে নাকি সেনাবাহিনীকে ফোন দিয়ে বলা হয় যে তোমরা এসে এখান থেকে এই জিনিস নিয়ে যাও, আমরা এখনো চোখ রাখছি, তবে তোমরা এসে এগুলো উদ্ধার করে নিয়ে যাও। সেনাবাহিনী সেদিন সেখান থেকে উদ্ধার করতে গিয়ে সম্ভবত 1 জন বা 2 জনকে ধরছিল মনে হয়, বা নাও ধরতে পারে, ওটা আমি শিওর না। এবং ওখান থেকে কি উদ্ধার হয়েছে কি পেয়েছে এটা কোনো নিউজ কোনো পত্রিকাতে নেই, সেই 11 জনের নিউজও নেই। সেনাবাহিনী জানতো যে এরকম একটা ঘটনা হয়তো হইতে পারে। অবশ্য আমাদের গোয়েন্দা সংস্থা এত খবর পায় না, আমাদের গোয়েন্দা সংস্থা খবরের পাওয়ার আগেই ওরা উঠে নিয়ে গেছে। ওরা রাতের 1:30টার দিকে ড্রোন মারফত প্রথমে অ্যাটাকটা করে, ছোট্ট একটা ড্রোনের মারফতে অ্যাটাক করে, এরপর ওখান থেকে সবগুলোকে তুলে নেওয়া যায়। কে বা কাহারা কোথা থেকে কে নিয়ে গেছে কিছুই জানে না। তো এখন আসি আপনাদেরকে সেই পুতিন ইন্ডিয়াতে আসছে, এতে বাংলাদেশে কি অশনি সংকেত। একটু ছোট্ট একটা কথা বলি। ইউক্রেন আক্রমণের আগে পুতিনের সাথে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী, মনে আছে? এরপরে শুরু হয় গ্যাদারিং। আর এইবার ঠিক নরেন্দ্র মোদী হঠাৎ করে 15 দিন সামনে নিয়ে আসলো, 4 তারিখে আসতেছেন। এটা কিন্তু কথা ছিল 15 তারিখের পরে সম্ভবত যে আসবেন, কিন্তু অনেক দ্রুত আগায় আনছে, 4 তারিখে আসতেছে। কাহিনীটা কি? হঠাৎ 4 তারিখে উনি এখানে আসছেন। এর আগে আপনি কয়েকদিন আগে খেয়াল করেছেন যে একটা নৌবাহিনীর জাহাজ এসেছিল, যুদ্ধ জাহাজ আসছিল রাশিয়ান। আবার মালাক্কা প্রণালীতে এখন পুতিন আসবে, এই কারণে মালাক্কা প্রণালীতে অনেকগুলো যুদ্ধ জাহাজ, সাবমেরিন, টর্পেডো সব আছে। কারণ কি মালাক্কা প্রণালীতে কেন? কারণ হচ্ছে যে ওই আমাদের যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন আমেরিকা যখন 7 ফ্লিট পাঠিয়েছিল, তখন রাশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ওরাও জাহাজ পাঠিয়ে দিয়েছিল। পরবর্তীতে একটা চুক্তি হয়েছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে কেউ, আমেরিকা এবং রাশিয়া কেউ বঙ্গোপসাগরে কোনো যুদ্ধ জাহাজ বা নৌযান পাঠাবে না। সেটা এতদিন চালু ছিল। এর ভিতরে যখন আমেরিকান যুদ্ধ জাহাজ আসলো, তারপরে টার্কির যুদ্ধ জাহাজ আসলো, চায়নারগুলো তো আছেই, সুতরাং রাশিয়াও পৌঁছে গেছে শুভেচ্ছা সফর এমনি ফুল টুল নিয়ে, এগুলো নিয়ে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু সাইন। এবং আপনার এই যে রজার খলিল বা আমাদের নিরাপত্তা উপদেষ্টা, ওনাকে দেখলেন আপনার ইন্ডিয়া থেকে দৌড়ে চলে গেল আবার দোহায়, সেখানে যে বিশেষ মিটিং, সেই মিটিং থেকে উনি ফিরে আসছেন শুক্রবার রাতে, ফিরে আসছেন শনিবার সকাল 11টা থেকে
উনি দিনের প্রায় 2টা পর্যন্ত 3 ঘন্টার একটা টানা মিটিং করতে হয়েছে আমেরিকার সার্চ দ্য অ্যাফেয়ার্স এখন যে আছে তার সাথে। ওনার রাজার খলিলের গুলশানের বাসভবন, সম্ভবত 33 নম্বর না কত বাসভবনটার নাম্বার, সেখানে দীর্ঘ 3 ঘন্টা। কারণ হচ্ছে তার সাথে কথা হয়েছে এই জন্য যে ওই যে দিল্লিতে এর কথা, তারপরে আপনার ইয়ের কথা, দোহার কথা, এগুলো সব, এবং লাস্ট আমেরিকা বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে কি হবে। তো এগুলো সবই কিন্তু একটা সাইন। আবার এখন লোকমুখে শোনা যাচ্ছে, আমি বলছি না ভাই, লোকমুখে শোনা যাচ্ছে সম্ভবত 3 তারিখ থেকে ছোটখাটো আকারও সম্ভবত একটা স্ট্রাইক হইতে পারে বাংলাদেশের উপরে। বাংলাদেশের উপরে স্ট্রাইক হইতে পারে। বাংলাদেশ হয়তো সেনা সমাবেশ হইতে পারে, সেনাবাহিনীর লোকজন ঢুকতে পারে। কোন দেশের ঢুকবে সেটা এখনো জানি না, হ্যাঁ, আমি বলি নাই, এটা শোনা যাচ্ছে আর কি। এবং সেখানে আবার আমাদের রংপুর ডিভিশন থেকে প্রায় 12,000 সৈন্য ওই অঞ্চলের বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে, যে পার্শ্ববর্তী রাষ্ট্রের 2.5 লাখ সেনার সাথে এই 12,000 যুদ্ধ করবে ঢিলাকুলু নিয়ে। বুঝতে পারছি। তো এই অবস্থায় 3 থেকে 6 তারিখের ভিতরও নাকি অনেক কিছু ঘটতে পারে। আবার কিছু কিছু পত্রিকা, কিছু কিছু ইউটিউবার তো বলতেছে যে 6 তারিখে বিশাল একটা ভূমিকম্প হইতে পারে। ওইটা চন্দ্র গ্রহ নক্ষত্র মাইপা ভূতাত্ত্বিক জরিপ কইরা এরা নাকি দেখছে যে একটা বিশাল ভূমিকম্প হবে। তো ভূমিকম্পের আভাস কখনো দেওয়া যায় না, বন্যার আভাস দেওয়া যায়, ভূমিকম্পের আভাস কেউ আজ পর্যন্ত দিতে পারে নাই তবে বাংলাদেশে। সেই ভূমিকম্প আসলে কোনটা? সেই ভূমিকম্প কি কোনো ড্রোন মিসাইল এসে পড়ার ভূমিকম্প নাকি? আবার কিছু কিছু ইউটিউবার বলেছেন যে আপনার বিভিন্ন সেনা ক্যাম্প থেকে আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে তারা একটু বেরিয়ে যান, ওই চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগের ওইসব অঞ্চল থেকে লোকজন আপনার ঢাকার দিকে থাকেন। ওইসব অঞ্চলে আসলে কোথায় কী হবে জানা যায় না, তবে সব কিছুতে একটা বিপদের সংকেত আপনারা পাবেন। সজীব আয়োজক জয় বলেছে কি -2। তারেক জিয়া নিজের অপারগতা স্বীকার করছে গত 2 দিন আগে। সব কিছু নিয়ে একটা গুমোট পরিস্থিতি। আবার এখানে জামাতিরা তো লেগেই আছে একের পর এক, শুধুমাত্র কি দাও, রায় দাও ফাঁসি দাও, রায় দাও ফাঁসি দাও। এর ভিতরে এই কোর্ট এগুলো নিয়েও ইন্টারন্যাশনালি কেউ খুশি না। এদিকে আপনার কমনওয়েলথ, কমনওয়েলথ কিন্তু বহুত বড় সংস্থা। কমনওয়েলথ বলে দিয়েছে যে আপনার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। বিশ্বের বিভিন্ন দেশ বলছে নির্বাচন হবে না। খলিল সাহেবের আন্ডার প্যান্ট ছাড়া লুঙ্গি পরে দৌড়াদৌড়ি এই দেশ ওই দেশ। সেইখানে আবার সিআইএর পদকপ্রাপ্ত কাতারের আমিরের সবচেয়ে বিশ্বস্ত লোক, ওনারা যে ওখানে কথা বলা, 2 দিন আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোক মারা যাওয়া, এবং আরও 9 জন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোককে কুমিল্লা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া, এগুলো সব মিলাইলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে এখন অনেক কিছুই ঘটছে। অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি না। ওই যে বলে একটা ডিপ স্টেটের খেলা বলেছিলেন, আমরা বলছিলাম ডিপ স্টেট, সব দেশেরই ডিপ স্টেট আছে। আর ডিপ স্টেটের খেলাটা এমন যে আপনি ঘটনা সত্য, প্রমাণ নাই, আপনি প্রমাণ করতে পারবেন না। ঘটনাটা সত্য কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে এই ঘটনা কে ঘটাইলো, কখন ঘটলো, কি ঘটলো। আর যখন এই গোয়েন্দা সংস্থার লোকগুলোকে ধরা হয়, মারা হয়, নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু কোনো দেশ স্বীকার করে না যে এটা আমাদের গোয়েন্দা সংস্থার লোক ছিল। কারণ এতে তাদের চরিত্র বরবাদ হয়ে যায়। তাই দেখেন খেলা চলছে, সাহস হারানোর দরকার নেই। আওয়ামী লীগ কর্মী সমর্থকদের বলে সাহস হারাবেন না, দেখতে থাকেন, আসলেই খেলা জমেছে। আগামী এই যে আজকে এই মুহূর্তে আপনার 1লা ডিসেম্বর, আমি আপনাদেরকে এরও আগে বলেছিলাম যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, 1971 সালে যা ঘটেছিল হয়তো সেরকম আরেকটি ঘটনা আমরা চাক্ষুষ করব। তখন হয়তো আমাদের বাপদাদারা দেখেছিল, এবার হয়তো আমরা দেখে যাব। তো সেই পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আওয়ামী লীগ ক্ষমতায় নেই, মামলাগুলোর সাজা বাতিল হয়ে গেছে, তারপরও কেন তারেক রহমান দেশে ফিরছেন না? এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল বিএনপির কর্মীদের মনেও। বিএনপির নেতারা অবশ্য আশ্বস্ত করেছিলেন যথাসময়ে ফিরবেন তাদের দলের কাণ্ডারি, কিন্তু কেন ফিরছেন না সেই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ঠাড়ে ঠোড়ে। এর আগে বেশ কয়েকবার বিএনপির কর্মীরা আশা করলেও তাদের মনের আশা পূরণ হয়নি। লন্ডন থেকে মায়ের সঙ্গে ফিরতে পারেন এমনটি শোনা গেল, শেষমেশ সে পথেও হাঁটেননি বিএনপির ভবিষ্যতের কর্ণধার। তারপরও নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছিল ততই দলটির পক্ষ থেকে বলা হচ্ছিল শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। এমন শিরোনামে প্রায় প্রতি মাসই
খবর এসেছে কোনো না কোনো সংবাদ মাধ্যমে। এমনকি তিনি নিজ মুখেই বলেছেন ইনশাল্লাহ ফিরছেন দ্রুতই। তবে দিন যতই গড়াচ্ছিল, তারেক রহমানের ফেরার দিন তারিখ ততই যেন নিগূঢ় রহস্য হয়ে দাঁড়াচ্ছিল। সেই রহস্যের জট খুলতে গিয়ে নিজেই আরেক রহস্য তৈরি করেছেন খোদ তারেক রহমানই। মা খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এ নিয়ে মুখ খুললেন তারেক রহমান নিজেই, জানালেন শঙ্কার কারণ আছে। বললেন তার ফেরাটি তার ইচ্ছাধীন নয়, কিন্তু কার ইচ্ছাধীন তার জবাব তিনি দিলেন না। স্পর্শকাতর বিষয় বলে এড়িয়ে গেলেন। কিন্তু তার এই বক্তব্য সবার মনে কৌতূহল তৈরি করেছে। তারেক রহমানের ভয়টা আসলে কোথায়? তারেক রহমানের এমন রহস্যঘেরা ফেসবুক পোস্টের পর তার সমর্থকদের অনেকের অভিযোগ, বর্তমান অন্তর্বর্তী সরকারও তারেক রহমানের রাজনৈতিক মিত্র। যারা এক সময় বিএনপির মিত্র ছিল, তারা চায় না বলে তিনি আসছেন না। অধ্যাপক ইউনূসের প্রেস সেক্রেটারি অবশ্য নিজে পোস্ট দিয়ে জানিয়েছেন, জনাব রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই। সবশেষ 30 নভেম্বর এ নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য লন্ডনে অবস্থানরত তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে তাকে ট্রাভেল পাস দেবে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কি হবে? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এটার নিয়ম হচ্ছে যে কারো যদি পাসপোর্ট না থাকে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে ওয়ান টাইম পাস একটা দেয়া হয় দেশে আসার জন্য। পররাষ্ট্র উপদেষ্টা যোগ করেছেন, এই যে ওয়ান টাইম পাস, যেটা দিয়ে তারেক রহমান দেশে আসতে কোনো সমস্যা হবে না, সেটি দিতে একদিন লাগে। কাজেই উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, তাহলে কালকে এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, এটাতে অসুবিধা নেই। দর্শক, এরই মধ্যে মূলধারার গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে বেশ কিছু আলোচনা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি হলো উইকিলিক্সের একটি তারবার্তার প্রসঙ্গ। গতকালের ভিডিওতে আমরা প্রসঙ্গটি উল্লেখ করেছিলাম। 19 নভেম্বর বিবিসি বাংলার একটি খবরেও বিষয়টি তুলে ধরা হয়েছে। বিষয়টি হলো, তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দিতে ওয়াশিংটনে গোপন তারবার্তা পাঠিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস। তিনি ব্যাপক মাত্রায় দুর্নীতিতে জড়িত থাকায় যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে 2008 সালের 3 নভেম্বর ওই তারবার্তা পাঠানো হয়। ওই তারবার্তায় তারেককে যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞার সুপারিশের পেছনে যুক্তিও তুলে ধরা হয়। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে, এই নিষেধাজ্ঞার বিষয়টি যে বিভ্রান্তিকর সেটি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত 2014 সালের 10 ফেব্রুয়ারি বলেছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছেন, তারেক রহমানের দেশে ফিরতে না পারার পেছনে দুটি দেশ কাজ করছে এমন তথ্য তার আছে কিনা, এ বিষয়ে তার প্রতিক্রিয়া কি? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলেছেন, একটা দেশের নাগরিককে নিজ দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না, এটা অস্বাভাবিক। বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? দর্শক, তারেক রহমান ও বিএনপির কিছু সমর্থকদের পক্ষ থেকে সরকারের উপর দোষারোপ করা হলেও সরকার উচ্চ পর্যায়ের ভাষ্য ভিন্ন কথা বলছে। এমনকি সরকারের যে ভাষ্য সেটি নিয়ে বিএনপিও কোনো কথা বলছে না। ফলে কার্যত তারেক রহমানের ফেরার নিগূঢ় রহস্যটি আরো রহস্যময় হয়ে উঠেছে। এটি এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যা নিয়ে সবাই কথা বলছেন, কিন্তু তাদের অবস্থা হয়েছে বুক ফাটে তো মুখ ফোটে না এর মতো। দর্শক, তারেক রহমান যদি না ফেরেন আর সরকারের ঘোষণা মতো যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে কি হবে? এক সাংবাদিক পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রেখেছিলেন, তাতে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? পররাষ্ট্র উপদেষ্টা কোনো রাগ ঢাক না রেখেই বলেছেন, তাতে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না। বলেছেন, তারেক সাহেব তো দেশে ছিলেন না, তাও তো বিএনপির নেতৃত্ব তার হাতে আছে। কাজেই উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না, এমনটা তার ঠিক মনে হয় না। উপদেষ্টা দাবি করেছেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটি অন্যান্য আরো ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশনের সফলতা ইত্যাদি।
তিনি যোগ করেছেন, একজন ব্যক্তির দূরে থাকা বা দেশে না থাকার কারণে নির্বাচন নষ্ট হবে বলে তিনি মনে করেন না। দর্শক, পররাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার, সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে চিন্তিত নয়। অর্থাৎ তারেক রহমান দেশে না ফিরলেও সরকার নির্বাচন করতে চায়। সরকার যেন পরোক্ষভাবে বলছে, আমরা আপনার ফ্লাইটের জন্য টিকিট দেব, কিন্তু ট্রেনের টাইম টেবল বদলাবো না, সময় মতো উঠুন, না হলে পুরো জাতি আপনার জন্য অপেক্ষা করবে না। সেক্ষেত্রে বিএনপির জন্য বড় প্রশ্ন হলো, দলের সবচেয়ে বড় একজন নীতি নির্ধারককে বাইরে রেখে বিএনপি ভোটের মাঠে লড়তে গিয়ে কতটা স্বস্তি বোধ করবে। তার চেয়েও বড় প্রশ্ন, দেশে না আসলে কি তারেক রহমান নির্বাচনে লড়তে পারবেন? নিশ্চিত একটি তথ্য হলো, তারেক রহমান এখনো বাংলাদেশের কোনো এলাকার ভোটার হননি। এমনকি লন্ডনে বসে তার ভোটার হওয়ার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ এখনো তিনি নেননি। সূত্রগুলো বলছে, বাংলাদেশের লন্ডন হাই কমিশনের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনি সে প্রস্তাব গ্রহণ করেননি। ভোটার হওয়া ছাড়া কি বাংলাদেশের আইনে নির্বাচনের প্রার্থী হওয়া সম্ভব? 1972 সালে গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটি দিয়ে আসলে বাংলাদেশের সংসদ নির্বাচন পরিচালিত হয়, এটিকে বলা হয় আরপিও। এই আরপিও আইনটি বাংলাদেশের নির্বাচনের মাঠের মূল খেলার নিয়মকানুন নির্ধারণ করে। আরপিওর 12(1) অনুচ্ছেদে প্রার্থীর যোগ্যতা সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবার বা থাকার যোগ্য হবেন না যদি তিনি কোনো নির্বাচনী এলাকায় ভোটার হিসেবে তালিকাভুক্ত না থাকেন। দর্শক, এটি একটি মৌলিক এবং বাধ্যতামূলক নিয়ম। অর্থাৎ আপনি যদি কোনো আসনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তবে আপনাকে অবশ্যই সেই নির্দিষ্ট নির্বাচনী এলাকার চূড়ান্ত ভোটার তালিকায় নিবন্ধিত থাকতে হবে। এই নিয়মটি এতটাই কঠোর যে যদি কেউ একজন মনোনীত প্রার্থীর নাম প্রস্তাব বা সমর্থন করতে চান, তাকেও ওই এলাকার ভোটার হতে হবে। তারেক রহমানের ক্ষেত্রে আইনের এই প্রয়োগটি খুবই সরল। যদি তিনি এই মুহূর্তে নির্বাচন কমিশনের তৈরি চূড়ান্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত না থাকেন, তাহলে তিনি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই বাছাইয়ের দিনে রিটার্নিং অফিসার কর্তৃক তার আবেদনটি বাতিল হয়ে যাবে। এটি বিচারিক ঘোষণার জন্য অপেক্ষা করে না, এটি শুধু তথ্যের ভিত্তিতে বাতিল করা হয়। এটি অনেকটা এমন যে আপনি বিয়ের কার্ড ছাপিয়েছেন কিন্তু কনের নাম লিখতে ভুলে গেছেন, ঠিক তেমনই। এমপি হওয়ার সব আয়োজন করা হলো, কিন্তু ভোটার লিস্টের নামটাই নেই। এটাই হলো আরপিওর 12(1) ক অনুচ্ছেদ। সব স্বপ্ন এক নিমেষেই প্রশাসনিক বাতিলের খাতায় চলে যায়। এখানে আরেকটি বিষয় দেখার আছে, একটি সংসদ নির্বাচনের আগে সবশেষ কত সময় পর্যন্ত আপনি ভোটার হতে পারবেন। দর্শক, নির্বাচনের তাফসিল ঘোষণার আগে ভোটার তালিকা হালনাগাদের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। একটি নতুন অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার 1 মাস আগে পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে, তারাও ভোটার হতে পারবেন। এটি নতুন যোগ্যতা সম্পন্ন তরুণদের জন্য ভালো খবর বটে, কিন্তু তারেক রহমানের মতো প্রবাসে থাকা এবং আগে ভোটার তালিকায় না থাকা ব্যক্তির জন্য নয়। সোজা কথা হলো, আইনের সাধারণ নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার পর কারো ভোটার হতে পারার কথা নাই। যদি ডিসেম্বর মাসের 2য় সপ্তাহে তফসিল ঘোষণা করা হয়, তাহলে তারেক রহমানের হাতে সময় থাকবে মাত্র 1 থেকে 2 সপ্তাহ। তার মধ্যে যদি না ফেরেন, সেক্ষেত্রে আইনের সাদামাটা বিশ্লেষণে বলা যায় তিনি ভোটার হতে পারবেন না, আর ভোটার হতে না পারলে নির্বাচনের প্রার্থীও হতে পারবেন না। তবে এক্ষেত্রে নির্বাচন কমিশন চাইলে তার ডিসক্রিশনারি ক্ষমতার প্রয়োগ করতে পারেন। বিশেষ ব্যবস্থায় তারেক রহমানকে ভোটার করতে পারেন। নির্বাচনী আইন বিশেষজ্ঞরা বলছেন, সেটি হলে আইনি ঝামেলায় পড়ে যেতে পারে দুই পক্ষ এবং বিষয়টি নৈতিক দিক থেকে ঠিকও হবে না। দর্শক, তারেক রহমানের ফেরা নিয়ে এখন বিএনপির যে উদ্বেগ, নির্বাচনের তফসিল ঘোষণা হলে সেই উদ্বেগ হয়তো পরিণত হবে কে বিএনপিকে নির্বাচনী প্রচারের মাঠে সশরীরে নেতৃত্ব দেবেন। কারণ খালেদা জিয়ার শারীরিক যে কন্ডিশন, তাতে তার পক্ষে অতীতের মতো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছুটে বেড়ানো অসম্ভব। আমি সোজা কথা ভাই সোজা করে বলি, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আমি আপনাদেরকে একেবারে সেই 2024-এর 5ই আগস্টের পর থেকে বলছি যে বাংলাদেশের সরকারকে, এই যারা কিনা অভ্যুত্থান ঘটিয়েছে, একটি বিপ্লবী সরকার গঠন করা প্রয়োজন, অথবা একটি জাতীয় সরকার। বিপ্লবী সরকার গঠন না করলে এই সরকার কোনোভাবেই
দেশীয় এবং আন্তর্জাতিক কোনো আইনে বৈধতা প্রমাণ করতে পারবে না। এখন পর্যন্ত কোনো বিপ্লবী সরকার গঠন করা হয়নি। এখন পর্যন্ত যা চলছে তা হচ্ছে প্রতিশোধমূলক সরকার, এবং এই প্রতিশোধমূলক সরকার বিভিন্নভাবে প্রমাণ করেছে যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় থেকে প্রতিশোধ গ্রহণ করা। বর্তমানে এনসিপি এই সরকারের প্রতি মোটামুটি সমর্থন উঠিয়ে ফেলেছে, কারণ বর্তমানে এনসিপিরা বলছে যে বর্তমান সরকারে অনেক ধান্দাবাজ বাটপার আছে। তারা নিজেরাই বলেছে, অনেকে আখের গুছিয়ে ফেলেছে, অর্থাৎ দেশের ধন সম্পত্তি লুট করছে। ডক্টর ইউনূস নিজেই বলেছিলেন যে উনি এই সকল চ্যাংরাদের দ্বারা উনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বারবার বিএনপি বলেছে যে এই সরকারের অধিকার নেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার। সংবিধানের সংশোধনের নামে এই সকল কাজ কারবার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বর্তমান সরকার সম্পূর্ণভাবে অবৈধ, এমনকি আর্টিকেল 106-এর যেই ব্যাপারটি, ওখানেও সরকার আইন ভঙ্গ করেছে। বর্তমানে বিচারপতি নিয়োগ থেকে শুরু করে এমনকি তারেক রহমানের ব্যাপারে রায়, 21 আগস্ট গ্রেনেড হামলার রায়, সবকিছুই রায় হচ্ছে এই সরকারের নিয়োগপ্রাপ্ত, এমনকি বিএনপি সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বা বিভিন্নভাবে প্রো বিএনপি বিচারপতিদের দ্বারা, যেগুলো আইনকে প্রশ্নবিদ্ধ করেছে। অসংখ্য মামলা হয়েছে যেগুলোর বেশিরভাগই ভুয়া, যাকে তাকে মার্ডার কেস দেওয়া হয়েছে। বাংলাদেশের জুডিশিয়ারিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিসকেও ধ্বংস করে ফেলা হয়েছে। সব ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলা হয়েছিল যে শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উনি ইনস্টিটিউশন ধ্বংস করেছেন, এই সরকার তার চেয়ে আরো বহুগুণে ধ্বংস করেছে সবকিছু। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভিতরে সৌহার্দ্য ধ্বংস করেছে। এখানে বিভিন্ন গ্রুপ পুলিশিং ভূমিকা পালন করেছে, একে নিয়োগ দেওয়া, ওকে নিয়োগ দেওয়া, এমনকি এই সরকারের নিয়োগপ্রাপ্ত যে সকল শিক্ষকরা তারাও নিজেদেরকে ব্যর্থ প্রমাণ করেছে। আপনারা জানেন যে আমার যে ক্লাস ফ্রেন্ড ছিল নকিব মোহাম্মদ নসরুল্লাহ, তাকে বানানো হয়েছিল ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। যে নকিব মোহাম্মদ নসরুল্লাহ শিবিরের নেতা ছিল। এই নকিব মোহাম্মদ নসরুল্লাহর ব্যাপারে একটি সার্ভে হয়েছে কিছুদিন আগে এই ইসলামিক বিশ্ববিদ্যালয়, এবং তাকে একটি ব্যর্থ ভিসি হিসাবে এই ছাত্ররাই বলেছে। সকল ক্ষেত্রে দুর্নীতি চরম আকার ধারণ করেছে, লুটে পুটে খাচ্ছে সবাই। আজকে এনসিপির ভাগ পাচ্ছে না বলে এনসিপি দেখছে যে বিএনপির প্রতি একটু নরম হয়ে গেছে বর্তমান সরকার, অর্থাৎ বর্তমান সরকার এক্সিট পাওয়ার জন্য বিএনপির পা ধরেছে। তাই এনসিপি এখন বড় বড় কথায় গলাবাজি করছে, অর্থাৎ ইউনূস থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করছে। তাই আমি বলবো যে বর্তমান সরকারের কোন রকম বৈধতা নেই নির্বাচন অনুষ্ঠিত করার, কোনোভাবেই না। এবং নির্বাচন অনুষ্ঠিত করলে পরবর্তীতে কোনো সরকার এলে নির্বাচিত হয়ে, সেই সরকারও এই নির্বাচন প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার ক্ষমতা রাখে না। কারণ হচ্ছে এই সরকার জোরপূর্বকভাবে একটি বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখতে চাচ্ছে। যারা নির্বাচনে আসবে না ভিন্ন কথা, কিন্তু যারা আসতে পারবে না সেটাকে এর পার্থক্য আছে। যারা অন্যায় করবে তাদের বিচার প্রক্রিয়া হোক, কিন্তু বিচার প্রক্রিয়া সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এই যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কারণ সেখানে জামাতি তাজুল ঘাড়ে চেপে বসে আছে। তাই এই বিচার প্রক্রিয়াকে কোনো মতে মেনে নেওয়া যায় না। এমনকি এই ট্রাইব্যুনালে একজন বিচারপতি আছে যে জাতীয়তাবাদী আইনজীবীর নেতা ছিল। এই সকল প্রক্রিয়ায়, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়ে গেছে, যেখানে বাক স্বাধীনতা বলতে কিচ্ছু নাই, ইউনূসের সমালোচনা করলে জেলে যেতে হয়, মুক্তভাবে কথা বলতে গেলে জেলে যেতে হয়, যেখানে স্বাধীনতার সর্বভৌত ভুলুণ্ঠিত হচ্ছে, যেখানে বিদেশি সেনারা আমাদের বাংলাদেশ চট্টগ্রামে ভরে গেছে, যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ বিভিন্ন রকমের চুক্তি করতে যাচ্ছে, যেখানে কিনা বাংলাদেশের ইজ্জত নষ্ট হচ্ছে, আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রেস্টিজ ধ্বংস হচ্ছে, যেখানে জাতিসংঘের আইন ভঙ্গ করে সেখানে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেই জাতিসংঘের সভায়, যারা কিনা জাতিসংঘের ডেলিগেট পর্যন্ত বাংলাদেশের নয়। সকল ক্ষেত্রেই বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা চূড়ান্ত আকার ধারণ করেছে। তাই অল ইনক্লুসিভ নির্বাচন করতে হলে এবং নির্বাচন গ্রহণযোগ্য হতে হলে বাংলাদেশের সংবিধানের ছোঁয়া থাকতে হবে। নাহলে এখানে রাষ্ট্রপতি কেন বসে আছেন? রাষ্ট্রপতির দায়িত্ব আছে, সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব, ওয়াকারের দায়িত্ব আছে একটি সুষ্ঠু নির্বাচন হোল্ড করা। আপনারা জানেন, আমি এবং আমরা যারা এরশাদ বিরোধী আন্দোলনে আমরা যুক্ত ছিলাম, আমরা সেনাবাহিনীর শাসন পছন্দ করি না। কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে একটি সুষ্ঠু নির্বাচন হতে হলে, নির্বাচনের পরিবেশ
সৃষ্টি করতে হলে অবশ্যই সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণ করতে হবে, এবং সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনীকে সুষ্ঠু নির্বাচনের ইমিডিয়েট ব্যবস্থা করতে হবে। সেটা সেনাবাহিনী ছাড়া হবে না। বাংলাদেশে তাণ্ডব হবে, কারণ এনসিপি বিভিন্নভাবে হুঙ্কার দেওয়া শুরু করেছে, যদিও তারা আর কোনো গণ অভ্যুত্থান, মানুষকে বোকা বানানোর আর কোনো প্রক্রিয়া তাদের হাতে নেই, তাদের সে ক্ষমতাও নেই। তারা এখন নিজেদের বাবা প্রাপণ পরাণ বাঁচার অবস্থায় আছে। তাই আমি বলবো, ওয়াকার সাহেব, আপনি আপনার নিউট্রালিটি প্রমাণ করেছেন, যথেষ্ট সহ্য ক্ষমতা দেখিয়েছেন। তাই এখন আর আমি বলবো আপনার নিশ্চুপ থাকার সময় নেই। আপনি আমাদেরকে বলেছিলেন যে আপনার উপর আস্থা রাখতে, এবং আপনি 18 মাসের একটি কথা বলেছেন, সেই 18 মাস অপেক্ষা করতে গেলে দেশে 12টা বাজবে। তাই জাতির বৃহত্তর স্বার্থে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে টুকরো টুকরো হয়ে যাওয়া থেকে রক্ষা করতে অবশ্যই ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা গ্রহণ করতে হবে, এবং প্রেসিডেন্টের এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আপনারা যেখানে শিরিনকে লুকিয়ে রেখেছেন সেখান থেকে শিরিনকে বের করে নিয়ে আসুন। যে কোনোভাবেই হোক বর্তমানে এই নির্বাচন এই সরকারের অধীনে অনুষ্ঠিত হলে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফেলে দেওয়া হবে। অতএব আমি বলবো, বাংলাদেশের বৃহত্তর স্বার্থে, শান্তি রক্ষার অর্থে অবশ্যই সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করুন, একটি জাতীয় সরকার গঠন করুন এবং নির্বাচন দিন। ভয় পাবেন না, জাতি আপনার সাথে আছে। সমগ্র বাংলাদেশের নাভিশ্বাস হচ্ছে বাংলাদেশ আর সহ্য করবেন এই সকল অরাজকতা। ওদের ক্ষমতা নেই কিছু করার, এবং আপনি প্রমাণ করেছেন আপনি নিউট্রাল। জেনারেল ওয়াকারকে বলছি, আমরা আপনার সাথে আছি। টেক পাওয়ার নাও, নাও ইজ নাও।